খালি মারুর যে নিষ্প্রাণ ব্লগ তা কিন্তু নয়, এখন মারু, ম্যান্ডু, টিনু, খোকা সবারই নিষ্প্রাণ ব্লগ। তার মধ্যে মারু আর ম্যান্ডুর একটু বেশি নিষ্প্রাণ ব্লগ। তার পিছনের রিজনটা কি আছে? তার পিছনের রিজন হচ্ছে ওরা দুটো ফ্যামিলিতেই বেশ অসুস্থ। ওরা মানে এদিকে ম্যান্ডু, সে অসুস্থ, তার বাচ্চা অসুস্থ ছিল, তার হাজব্যান্ড অসুস্থ ছিল, এদিকে মারুর বর, দুজনেই অসুস্থ ছিল। ওরা অসুস্থ হলে সত্যি কথা এনার্জি পাওয়া যায় না। একটা কাজ করতে গেলে সেই কাজের যে এনথ্রু, যে এনার্জিটা, সেটা তো তখন মিসিং হয়ে যায়। তো আমরা দেখতে পাচ্ছি যে মারুর বর দুজনেই কিন্তু অসুস্থ। এবার মারু বর কিন্তু তারপরেও এনার্জেটিক এবং সেখানে কাজকর্ম করছে ঠিক মতো, এটা বাজে কথা বলে লাভ নেই। কিন্তু মারু এমনি বেসিক্যালি কুড়ে, তারপরে আবার তার শরীর খারাপ হয়েছে, আবার প্রেগনেন্ট, এই রকম অবস্থায় তার যে ব্লগের মধ্যে এনার্জি থাকবে না, এটা কোয়াইট ন্যাচারাল, আর সেটাই হয়েছে। কিন্তু সেই নিষ্প্রাণ ব্লগে কাকে ঠুকলো? হ্যাঁ, আমাদের সুকে ঠুকলো আমাদের মারু। কিন্তু কেন ঠুকলো? দেখো, মারুকে নিয়ে কিন্তু শুধু যে সু নেগেটিভ ভিডিও করে তা কিন্তু নয়, আমিও করি, আরও অনেকে করে। তো কেন করে? তার ব্লগের মধ্যে যদি কিছু দেখা যায়, সেটা নিয়ে যদি মনে হয় বলার দরকার আছে, বলা হয়। এবার আমি যেটা মেনলি ফোকাস থাকি সেটা হচ্ছে ছমছমিয়ার বকালবাজিতে, আর আমাদের মারুর হচ্ছে কুড়েমিতে। এই দুটো আমি বেশি দেখি। আর সব থেকে বড় কথা হচ্ছে মারুকে যা বলে লোকে, লাইফস্টাইল লিড করে যেভাবে, সেভাবে করে না। যেমন আজকেরও কী করেছে, বোয়াল মাছ রান্না করেছে। সত্যি কথা বলতে এই যে বোয়াল মাছ, পাঙ্গাস মাছ, আর মাছ, তারপরে তোমার ট্যাংরা মাছ, এই যে এই ধরনের যে মাছগুলো, রিঠা মাছ, এগুলো সব স্পাইসি মাছ, ঠিক আছে? এইগুলোকে সব সময় তেল ঝালে রান্না করতে হয়, তেলে ঝালে। এখানে মানে একদম গা মাখা করে রান্না করতে হয়। যদিও মারু আজকে যেভাবে রান্না করেছে, আমি বাপের জন্মে দেখিনি বোয়াল মাছ এরমভাবে রান্না করতে। ইউটিউবে সার্চ করলে প্রচুর পাওয়া যায়। বোয়াল মাছের কিন্তু ঝালই হয়, ঝোল হয় না। কিন্তু মারু কি করেছে, এক গাদা ঝোল করেছে, আর বিশাল বিশাল আলু দিয়েছে অনেকগুলো। কেন যে অত আলু দিয়েছে আমি জানি না। মাছের ঝোলে আলু অনেকে দেয়, মাছের ঝোলে, কিন্তু সেই আলুর পরিমাণ কম হয়। কিন্তু আমি দেখেছি মারুদের রান্নায়, সেখানে হচ্ছে যখনই কোনো মাছের ঝোল ফোল করে তখনই আলুর পরিমাণ বিশাল দেয়, সবজির পরিমাণ বিশাল দেয়। যেমন সেদিনকে করেছিল কাঁটাপোনা দিয়ে তোমার পটল আলু দিয়ে মানে ঝোল। সেখানে কি করেছে, পটলগুলো ডুম্বো করে যেরকম পটল আলুর তরকারি করে সেরকমভাবে কেটেছে, এবং এক গাদা পটল আলুর তরকারির মধ্যে মাছগুলোকে তাকিয়ে আছে। আমি বুঝতে পারি না কেন মাছের ঝোলে সবজি দিতে হয়, কিন্তু সেই সবজি পরিমাণ অল্প হতে হয়। তাহলে এক গাদা পটল আলুর তরকারির মতো করে কেটে তার মধ্যে 2-4টে মাছ দিলে ওটা মাছের ঝোল কেমন হয় জানি না। তো বোয়াল মাছের আমি সত্যি কথা ঝোল কোনো দিন দেখিনি। তো আমাদের মারু কী করেছে, বোয়াল মাছের ঝোল করেছে, এবং সেখানে এক গাদা আলু, আর তেল বেশি দিয়েছে। আর বোয়াল মাছের এইসবগুলোতে তেল বেশি এমনি বেরোয় গায়ে থেকে, তাতে কি হয়েছে, সেই তেলে ঝোলে টাইপের আলুর মধ্যে মাছগুলো রয়েছে। খেতে কেমন হয়েছে সেটা বলতে পারবো না, তবে দেখেই বুঝতে পেরেছি বোয়াল মাছের যে স্বাদটা তেল ঝালেতে হয়, সেরাম স্বাদ হবে না, সেরাম স্বাদ কখনোই হতে পারে না। বোয়াল মাছ কষা করে রান্না করতে হয়, এগুলো তো ওই ঝালের মাছ, তাই না? তো যাই হোক, সেটা ও রান্না করেছে, সেটাই ও খাবে আর কি। ওই বোয়াল মাছের মানে কি যেন বলে, ওই ঝোল, বোয়াল মাছের ঝোল হয় না। মারু, আমি একটা কথা বলতে পারি, তুই যদি নতুন করে কোনো মাছ রান্না করিস, তোর মনে হয়েছে যে এই মাছটা খাবো, তাহলে ইউটিউবে সার্চ করবি যে বোয়াল মাছের রেসিপি। তারপরে ধর তুই যে কোনো নতুন জিনিস নিয়ে আসবি, ইউটিউবে সার্চ করবি, দেখবি সুন্দর সুন্দর নানা রকম রান্না আছে। এবার সেইগুলো 3-4-5টা ভিডিও দেখে তোর যেটা মনে হবে এরকম করা উচিত, ওরমভাবে করবি। এইসব মাছগুলো তো একটা অন্য ধরনের মাছ, এইসব মাছগুলো ঝাল খায় না। তোদের বাড়িতে যখন পাঙ্গাস ট্যাংরা রান্না হয়, তো পাঙ্গাসের মতোই তো বোয়াল মাছটাও, মানে ওরকম ধরনের টাইপেরই মাছটা। তো সেইখানে সেই মাছটা কীরকম করে রান্না করেছিলিস আমার জানা নেই। তো সেই রকমই তো হবে, আলু ফালু দিয়ে এগুলো ঝোল করে খেতে তো ভালো লাগে না, না? তো যাই হোক, যে যার রুচিতে খায় সেখানে আমার কিছু বলার নেই। হ্যাঁ, এইবার মারু যেটা সবসময় একটা জিনিস করছে, সেটা হচ্ছে যা লিখছে সেটা কিন্তু সেরকম একটা দেখাচ্ছে না ভিডিওর মধ্যে, এবং ও বারবার একটা জিনিস হাইলাইট করছে, সেটা হচ্ছে ওর বরের চ্যানেলটা গিয়ে দেখবার জন্য বলছে।
ওর বরের চ্যানেলটা গিয়ে দেখবার জন্য বারবার বলছে। ও এমনভাবে হাইলাইট করছে, করে লাস্টে বলছে আমার বরের চ্যানেলে গেলে দেখতে পাবে। তার দুটো কারণ আছে। প্রথম হচ্ছে যে ওর বরের চ্যানেলটাকে আর কি তোলবার জন্য চেষ্টা করছে, স্বাভাবিক। একটা চ্যানেল থেকে যদি যা ইনকাম হয়, দুটো চ্যানেল করলে তার থেকে একটু বেশি ইনকাম হবে। তোর বরের চ্যানেলটাকেও যদি ও আপগ্রেড করতে পারে, তাদের ওদের এখন ইনকামের দরকার, সেক্ষেত্রে ঠিকই আছে। এবার বর যেহেতু বাইরে যাচ্ছে, যেহেতু মার্কেটে যাচ্ছে, দোকানে যাচ্ছে, নতুন বাড়িতে যাচ্ছে, ওই বাড়িতে যাচ্ছে, তো চারিদিক যাচ্ছে বলে তাহলে নতুন নতুন করে ছোট ছোট করে যদি ক্যাপচার করতে পারে বা সারানো ওই যে জিনিসপত্রগুলো সারাচ্ছে সেগুলো ক্যাপচার করতে পারে, তাহলে ওর ভিডিওতে ভ্যারাইটি আসতে পারে, যেটা মারুত চ্যানেলে এই মুহূর্তে সম্ভব নয়। মারুত চ্যানেলে যদি ছমছমিয়া ওইগুলো করেও নিয়ে আসে, ক্যাপচার করে, তারপরে মারুকে আবার এই ফোনে নিয়ে আবার এডিট করতে হবে, সেটা ওর জন্য একটু কষ্টকর। ওই জন্য মারু কী করছে, টোটালি বাড়ির ভিতরকার ভিডিও দেখাচ্ছে, যেটা খুব একটা ইন্টারেস্টিং হচ্ছে না। আর ছমছমিয়ার ভিডিওটা একটু ইন্টারেস্টিং হবে, কারণ ছমছমিয়া বাড়িতে দেখাচ্ছে, তারপরে বাইরে বেরোচ্ছে, ওই বাড়ি যাচ্ছে, দোকানে যাচ্ছে, দোকান থেকে আবার নতুন যে বাড়ি ভাড়াটা নিয়েছে সেখানে যাচ্ছে। এইসব করতে গেলে তো একটু ভ্যারাইটি হবে, তো কিউরিসিটি থাকবে। তো তার জন্যই মারু কী করেছে, ছমছমিয়ার ভিডিওকে শুধু প্রমোট করছে যে ওর চ্যানেলে গিয়ে দেখো, ঠিক আছে? এটাই হচ্ছে মেন উদ্দেশ্য। আচ্ছা, এবার ছমছমিয়ার ভিডিও থেকে যেটা দেখলাম সেটা পরিষ্কার বুঝতে পারলাম যে ছমছমিয়া অনেকগুলো কাজ করেছে। যেমন ফ্যান সারানো, 5টা সিলিং ফ্যান, একটা স্ট্যান্ড ফ্যান, একটা ব্যাটারি ফ্যান, একটা টেবিল ফ্যান, সমস্ত সারিয়েছে। আর একটা কয়েল দেখি খোলা, সেটাকেও ঠিক করতে হবে বললো। আবার 5টা কয়েল কোথায় করতে দিয়েছে সেখান থেকে আনতে হবে। তার মধ্যে আরও একটা জিনিস দেখালো, সেটা হচ্ছে যে ওই যে বক্স টাইপের হয় না, ওগুলোকে কি বলে ভুলে গেছি, বক্স স্পিকার, ওই স্পিকার দেখালো, কে একটা বলেছে ওদের পাড়ার একজন। তো সেই স্পিকার যদি কেউ নিতে চাও নিতে পারো বলেছে। হেয়ার ডায়ার, হেয়ার স্ট্রেটনার, এগুলো ওর থেকে নিতে পারো। কিন্তু কথাটা হচ্ছে, তুমি কি অনলাইনে ডেলিভারি করবে ছমছমিয়া? আমি তো সেটা জানি না, কারণ ওই স্পিকারগুলো বেশ ভালোই লাগছে দেখতে। আমি জানি না দাম ঠামগুলো কি, আর সেগুলো কি অনলাইনে ডেলিভারি হবে সেটা আগে বলতে হবে, ঠিক আছে? একটা দুটো দেখালে হবে না, শর্টসের মাধ্যমে তাহলে প্রতিনিয়ত এই জিনিসগুলো দেখালে ভালো, কারণ তোমাদের বাড়ি তার এখানে নয়, ঠিক আছে? তো সেই জায়গায় ডেলিভারি করতে গেলে অনেকটা টাইম। তো এইবার যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এবার ছমছমিয়া বলল যে এতটাই কাজের প্রেশার যে সবটা দেখাতে পারা যাচ্ছে না। হ্যাঁ, কাজ করবে না দেখাবে, এটা সত্যি কথা। যখন কেউ কোনো কাজ করে সে কাজের দিকে কনসেন্ট্রেট করবে না ভিডিওর দিকে, সেটা তো সম্ভব নয়। অতটা ওরা পাকাপোক্তভাবে হয়নি আর কি। তো যাই হোক, ছমছমিয়া যে হাতের কাজ ভালো জানে এটা সত্যি, মানে ইলেকট্রিশিয়ানের কাজ যেও ভালো জানে এটা সত্যি, এটা বোঝা যায়। আর সত্যি কথা বলতে গরমকালে ইলেকট্রিশিয়ানদের একদম পোয়া বাড়ো, এই সময় ওদের প্রচুর কাজ থাকে। তো ছমছমিয়ারও রয়েছে। তো ছমছমিয়া বলছে যে শরীর আমার প্রচুর খারাপ, এত সামনে লাইট রয়েছে তবু চোখের কোণে কালি। হ্যাঁ, জ্বর হলে তারপর একটা স্ট্রেস থাকে, চোখে মুখে একটা কীরকম থাকে, তো ওই চোখের কোণে কালি ফালি হয়, কারণ সর্দিটা বসে আছে, চেস্টে সর্দিটা বসে আছে, তার জন্য এরকম হয়। রুগ্ন রুগ্ন পরিষ্কার বোঝা যায়। জ্বর থেকে উঠলে সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যায় না, অ্যাক্টিভনেস আসতে সময় লাগে। তো তা দেখলাম। আর একটা দেখলাম ইনভার্টার, এক্সাইড ব্যাটারি আর ইনভার্টার, সেটা বললো যে ওই যে ইনভার্টারের যে চার্জার জায়গাটা সেটাও খারাপ হয়েছে, আর ব্যাটারিটাতে চার্জ দিয়ে যাচ্ছে, বাড়িতে রেখেছে, ওইটাও সারাতে এসছে। ভালো লাগলো এটা দেখে যে ও ইনভার্টারও সারায়, ঠিক আছে, ইনভার্টার সারায়। কিন্তু ওর বাড়িটা এতটা দূরে যে ওখান থেকে ওকে কল করে যে কিছু সারানোর জন্য বলা হবে, সেটা খুব টেরিফিক, ঠিক আছে, মানে প্রচুর দূরে থাকে ও। হ্যাঁ, এইবার যাই হোক, দেখলাম যে ইনভার্টারও সারাতে দিয়েছে, তো দেখলাম ও কাজ করছে। আর একটা দেখলাম যে তোমার ব্যাটারি ফ্যান, এগুলো খুব চলে এখন জানো, সেই ব্যাটারি ফ্যানও একটা সারাতে দিয়েছে, সেটাও সারিয়েছে। আচ্ছা, এই ইলেকট্রিশিয়ানের কাজ জানলে কিন্তু খুব সুবিধা। আচ্ছা, তারপরে ও যেটা করতে গেছে, নতুন বাড়িতে পর্দা লাগাতে গেছে, ঠিক আছে, পর্দা লাগাতে গেছে, সেখানে ওই যে ক্ল্যাম্প না কি বলে, ওগুলো আটকানোর জন্য যে স্ক্রু, সেগুলোই ভুলে গেছে। পাশে দোকান আছে, কিন্তু ও বলছে আমার দোকানে যখন স্ক্রু আছে আমি কিনবো কেন? হ্যাঁ, ঠিক কথা, পরের দিন গিয়ে লাগাবে, স্ক্রু এখন কেনার কি দরকার? আচ্ছা, এবার ক্ল্যাম্পগুলোকে কেটে, রডগুলোকে কেটে সাইজ করে তারপর লাগাতে হবে। এইখানে একটা জিনিস যে ছমছমিয়ার এই একটা গুণ রয়েছে, যেটা কিনা ছমছমিয়া সত্যি অনেক কাজ জানে, আর প্রচুর মেশিন রয়েছে।
তার জন্য এই সবগুলোর জন্য ওকে পয়সা খরচা করতে হবে না। এই যে পর্দা লাগানো, এই সব রড ফড লাগানো, এগুলোতে কিন্তু অনেক টাকা খরচা হয়, সেগুলো পরিষ্কার বেঁচে যাচ্ছে, কারণ ওর কাছে সব মেশিন আছে, ও কাটতে ফাটতে পারে, লাগাতে পারে, কারণ ড্রিল মেশিনটা দরকার মেনলি, আর এই কাটার মেশিনটা দরকার, দুটোই ওর কাছে আছে, ঠিক আছে, ও সুন্দর করে লাগাতে পারবে। এবার ওইখানে লাগাতে গিয়ে যেটা দেখলাম সেটা হচ্ছে ওই বাড়িটা না বেশ পুরনো, যার জন্য ওয়্যারিংটাও কিন্তু প্রচুর পুরনো। এইবার এইখানে কথা হচ্ছে, ও বলল যে এখানে এসি ফেসি সব লাগাতে পারবে, একটাই মিটার, তোর মিটারের জন্য আলাদা করে করতে হবে। তো আমি জানি না ওর ওয়্যারিংটা কেমন আছে, কারণ যা দেখলাম বোর্ডের অবস্থা বা যা দেখলাম রেগুলেটর সুইচের অবস্থা, তাতে বোঝা গেল প্রচুর পুরনো দিনের বোর্ড। তো এই পুরনো দিনের বোর্ডে ভালো করে বোঝো, আমি যেটা শুনেছি ইলেকট্রিশিয়ানদের কাছ থেকে, পুরনো ওয়্যার হলে ওখানে এসি লাগানোটা কতটা সেফ হবে, কতবার কি হবে, সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ। যদিও আমাদের ছমছমিয়া যেহেতু ইলেকট্রিশিয়ান, ও নিশ্চয়ই জেনে বুঝে সমস্ত কিছু করবে, তবু আমার মনে হয় যে তার জন্য আলাদা করে ওকে ওই জায়গাটা ওয়্যারিং করে নিতে হবে। মানে তোমার এসির লাগানোর জন্য এসির আলাদা সুইচ ফুইচ ওগুলো তো করতেই হবে, তাছাড়া ওয়্যারিংটা একেবারে ডাইরেক্ট মিটার থেকে টেনে নিতে হবে, মানে ভালো ওয়্যার দিয়ে, না হলে কিন্তু মুশকিল। মানে ওই যেই ওয়্যারিং করা আছে সেখান থেকে যদি ও টানে, তাহলে কিন্তু বারবার এসিড ফেস চলে যাবে। তো আমার এই জ্ঞানটা দেওয়ার দরকার নেই, কারণ এইটা আমি বলবো ছমছমিয়া ভালোই বুঝবে। তো যাই হোক, ও এসি লাগাতে পারে বলছে। কিন্তু একটা জিনিস আমি দেখলাম, যে যেই ঘরটাও নিয়েছে বহু পুরনো দিনের ঘর, বহু পুরনো দিনের ঘর। ওই যে বলছে না যে হাফ ভাড়ারও কম ভাড়া, মানে ও যে এখানে থাকে সেখান থেকে তার থেকেও হাফ ভাড়ারও কম ভাড়া। তার মানে প্রথম কথা হচ্ছে জায়গাটা বাদুরিয়া, দ্বিতীয় কথা হচ্ছে এত পুরনো দিনের ঘর, কারণ জানলা দরজাগুলো দেখলেই বোঝা যাচ্ছে। তো সেই জায়গায় যে ভাড়াটা কম হবে এটাই স্বাভাবিক, তো সেটাই হয়েছে। তো সেটা ঠিক আছে, ওরা যদি ম্যানেজ করতে পারে আমার বলার কি আছে, কারণ এই মুহূর্তে ওরা যেটা করতে চাইছে, যেটা দেখছি সেটা হচ্ছে ওরা ইনকাম বাড়াতে চাইছে, ওই জন্য দুটো চ্যানেলেই ভিডিও আপলোড করছে, প্লাস ছমছমিয়া রেগুলার বেসিস কাজে যাচ্ছে, হ্যাঁ। আর এদিকে আবার ওরা হচ্ছে খরচা কমাতে চাইছে, বাড়ি ভাড়া ফাড়ার খরচা কমাতে চাইছে। কারণটা হচ্ছে ওদের সামনে অনেক টাকা খরচা। যদি বেবি নর্মালে হয় তাহলেও খরচা, কিন্তু সিজার বেবি হলে ভালো জায়গা থেকে করলে কিন্তু বেশ অ্যামাউন্ট আছে, ঠিক আছে, যদি প্রাইভেটে করে। আর যদি সরকারি হসপিটালে করে সেটা আলাদা কথা। আর তারপরে বেবি হওয়ার পরেও অনেক খরচা আছে। আর সেই আগের মতো ইনকাম তো মারু চ্যানেলে হয় না, আগে লাখ ভিউজ ছাড়িয়ে গিয়েছিল একটা সময়, এখন 10-15-20 মধ্যেই থাকে। তো সেই জন্য যথেষ্ট চিন্তার বিষয়, তার জন্য ওরা খরচা কমাচ্ছে আর ইনকাম বাড়ানোর চেষ্টা করছে, সেটা ভালো লক্ষণ। এইবার কথা হচ্ছে যেটার জন্য আমি ভিডিওটা করতে এসেছি, সেখানে হচ্ছে আমাদের শুয়ের বক্তব্য, যে ওর মানে নিরস ভিডিও, মানে ঝিমমারা ভিডিও, সেই ভিডিওর মধ্যে মানে শুকে ঠুকে ওদের ভিডিওর আর কি ভিউজ বাড়াতে হচ্ছে, ঠিক আছে। এবং শুয়ের বক্তব্য, আমি সেই জায়গা করেছি, তাই আমার নাম আমাকে ঠুকে বললেই লোকের ভিউজ বেড়ে যায়। আচ্ছা, এটার কারণটা কি? কারণ হচ্ছে শু যাই করুক তাই করুক, প্রচুর নেগেটিভ ভিউয়ার্স কুড়িয়েছে। এমন ব্লগারদের এগেনস্টে ও ভিডিও করেছে, এবং এই গোপন তথ্য অমুক তমুক করে যেমন করেছে, তাতে প্রচুর নেগেটিভ ভিউয়ার্স কুড়িয়েছে। তাই সেই নেগেটিভ ভিউয়ার্সগুলো স্বাভাবিক ব্যাপার, শুকে নিয়ে ভিডিও করলেই ইন্টারেস্ট পায়, এটাই আসল কারণ। দেখো, আমরা যখন ভিডিও করি তখন আমাদের নেগেটিভ পজিটিভ দু ধরনের ভিউয়ার্সই আমাদেরকে দেখে। কিউরিসিটি বশত নেগেটিভ ভিউয়ার্সরা দেখে, পজিটিভ ভিউয়ার্সরা ভালোবেসে দেখে। তো এই নেগেটিভ ভিউয়ার্স শুয়ের কিন্তু প্রচুর বেশি, অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার প্রচুর বেশি, কারণ ও ব্লগারদেরকে নিয়ে সেই লেভেলের কন্ট্রোভার্সি করেছে একটা সময়, যার জন্য তোমরা জানো যে বড় চ্যানেলের হুড়কো এখনও ওর পিছনে লেগে আছে। ম্যান্ডিকে নিয়েও একসময় সেই লেভেলে করেছিল, তারপরে কেস কামারি থানা পুলিশ অনেক কিছু হয়েছিল, এখন পাল্টেছে নিজেকে, পাল্টে কালকের যখন ভিডিওটা করলো ম্যান্ডিকে নিয়ে, তখন বললো তুই আমার কথাগুলো নেগেটিভভাবে নিস না, হু কেয়ার্স, আমি যে কথাগুলো বলছি সেগুলো আমার যে ব্লগার, সেই ব্লগারকে আমি অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিডিও করেছি। তো সেখানে যদি সেই মানে ক্রিয়েটার আমার কথাগুলো নেগেটিভভাবে নেয়, সেটা তার ফল্ট, আমার তো নয়। তো আমি ভিডিও করেছি অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তো সেখানে সে যদি সেগুলোকে নেগেটিভভাবে নেয় সেটা তার ব্যাপার, আমার তো কিছু বলার নেই। কিন্তু ও বলে দিল, কেন বললো? অন্য কাউকে কি এই কথাটাও বলে যে তুই নেগেটিভভাবে নিস না? বলে কি? বলে না তো। তাহলে তো যাই হোক, এইটা এখন ওর বক্তব্য
যে এই যে রিং লাইটটা ও নাকি 2 দিন আগের ভিডিওতে বলেছিল যে রিং লাইটটা হচ্ছে ও নিয়ে পালিয়েছিল, মানে মারু নিয়ে পালিয়েছিল, এবং সেটারই উত্তর দিয়েছে মারু। আচ্ছা, এবার কথা হচ্ছে আমরা সবাই কিন্তু ভিডিও করি নেগেটিভভাবে মারুকে নিয়ে, কিন্তু কে কোথায় কি নিয়ে পালিয়েছিল কি করেছিল সেগুলো ভিডিওতে দেখায়নি, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা কিন্তু এইসব নিয়ে কথা বলি না, কিন্তু শুধু দেখো ভিতরের খবর বলা এতটাই ওর অভ্যাসের মধ্যে দাঁড়িয়েছে, তাই ওর বক্তব্য রিং লাইট নিয়ে পালিয়েছে। এর আগে জানো যে একটা সেই গাউন লেহেঙ্গা সেটাও বললো যে এই লেহেঙ্গাটা ওর বিয়ের আগের, এটা নিয়েও পালিয়েছে, ওই জন্য ওইটা পরে এখন ভিডিও দিচ্ছে। তো এটা কবে নিয়ে এলো, তার মানে ও দেখা করতে গেছিলো, অমুক তমুক অনেক আদ্যবাদ্য ছাদ্য দিয়ে একটা ভিডিও করলো। সেই ভিডিওটা যা রেভিনিউ কামালো, তারপরে ওইটুকুনি অংশ বাদ দিল, দিয়ে আর একটা ভিডিও করলো। সেই ভিডিওটাতে আবার সরি চেয়ে যে এটা আমার ভুল হয়ে গেছে আমি করি। তাহলে ভালো করে আমি দেখবো না, জানবো না? একটা ভিডিও করে ভুল হয়ে গেছে বলে আর একটা ভিডিও করব, দুটো থেকে রেভিনিউ আর্ন করবো, ভাবো তাহলে। তাহলে আজকের মারুকে কেন ওকে উত্তর দিতে হচ্ছে? কারণ ও এরকম ভুলভাল তথ্য পরিবেশন করছে। আগে একদিন করেছে এই লেহেঙ্গার ব্যাপারটা, আবার করলো রিং লাইটের ব্যাপারটা। তাহলে ও যদি এরকম ভুলভাল তথ্য পরিবেশন করে, সেক্ষেত্রে মারুকে তো ক্লিয়ার করে দিতে হবে, তাই মারু বলেছে কথাটা। এবার ওর বক্তব্য যে কি যেন বলে যে কেন এগুলো ক্লিয়ার মানে করছে, কেন ওকে বলতে হচ্ছে। তো তুই তো ভুল তথ্য দিচ্ছিস, তার জন্য বলতে হচ্ছে। আর তো কেউ ওরকমভাবে ভুল তথ্য পরিবেশন করে ভিডিও করে না, সবাই তো ওর ভিডিও দেখে ভিডিও করে, কেউ তো এই ভিতরের তথ্য প্রকাশও করে না। ও লেহেঙ্গা নিয়ে পালিয়েছে কি না, ওই লেহেঙ্গাটা কোথায় পেলো, লেহেঙ্গাটা ওর মায়ের সঙ্গে দেখা করতে গিয়ে বলছে, তারপরে দেখা গেল যে লেহেঙ্গা নিয়ে ওই ভিডিওর সেটা রানাঘাটে থাকতেই দিয়েছিল, তার মানেটা কি? আচ্ছা, আবার এই রিং লাইটের কথাটা বলা হচ্ছে যে রিং লাইট নিয়ে পালিয়েছিল, এই যে এক্সট্রা কথা বলা এবং সেই কথাগুলো ভুল বলা, তাহলে তো তাকে উত্তর দিতে আসতে হবে। তাই জন্য এসে মারু উত্তর দিয়েছে। অনেকেই নেগেটিভ ভিডিও করে, তাদেরকে উত্তর দেওয়ার দরকার নেই, তারা ভিডিও দেখে ভিডিও করে। এখানে তো ভিডিও দেখে ভিডিও হচ্ছে না, এই ভিতরের তথ্য আদান প্রদান করা হচ্ছে। তারপরে বলা হচ্ছে তুই কি আমাকে বলেছিলিস তখন থেকে, যখন হচ্ছে কি হয়, রেজিস্ট্রি করা হয়, রেজিস্ট্রির পর থেকেই ও আমার সঙ্গে আর সেরকম যোগাযোগ করে না। আমি ওকে বারবার জিজ্ঞাসা করছিলাম কবে তাহলে ডেট ফিক্সড হয়েছে, হ্যানা হয়েছে তা না হয়েছে, তখন বলছিল আজ না কাল, কাল না পরশু, 15 দিন পর, 5 দিন পর, 7 দিন পর। তার মানে এটা তো বোঝা উচিত যে ওকে ইগনোর করছিল। যখন কেউ ইগনোর করে তারপর তার সঙ্গে তেলানোর দরকার নেই। আচ্ছা, এইবার তারপরে কি বললো, তারপরে হচ্ছে যখন থেকে ও রেজিস্ট্রি হয়ে গেল, আমাকে যখন ইউজ করা হয়ে গেল, তারপরে আমাকে ডিনাই করছিল। তারপর রানাঘাটে গিয়ে আমার সঙ্গে একেবারেই যোগাযোগ করেনি। তো এটা তো স্বাভাবিক ব্যাপার। এই যে ব্লগাররা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভালোবাসে, কেন যে এখনো ভালোবাসার গল্পে আটকে থাকে আমি জানি না। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ব্লগাররা ইউজ করে, এটা তো খুব স্বাভাবিক। তো মারু কি ভালোবেসে ওর সঙ্গে যোগাযোগ করতো নাকি? তো এটা তোকে বুঝতে হবে যে মারু ওর স্বার্থেই ওর সঙ্গে যোগাযোগ করতো। ও এতটাও বোকা যে মারুর স্বার্থটাও বুঝতে পারেনি। কেউ যদি আমাকে ইগনোর করে, আমাকে যদি অ্যাভয়েড করে, আমি বুঝতে পারবো না? আমার তো ম্যাচুরিটি হয়েছে যে ভাই আমি বলছি, তারপরেও আমাকে সেরকমভাবে রেসপন্স করছে না, রানাঘাটে যাওয়ার পর আমাকে পাত্তাই দিচ্ছে না, তাহলে কিসের জন্য তার সঙ্গে সম্পর্ক করব, তাই না? এবার কি বললো, লাল করতে করতে যখন ওর বয়ফ্রেন্ডের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে গেছিলো তখন আমার সঙ্গে যোগাযোগ করেছিল। আচ্ছা, তারপরে আবার লাল করতে কখন করলো, যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওকে নিয়ে ভিডিও করছিল তখন করলো। তা যখন প্রথমবার ও দেখলো লাল করছে, এবং তারপরে যখন ওর মানে সমস্যার সমাধান হয়ে গেছে, তারপরে আর ওকে পাত্তা দিচ্ছিল না, তাহলে যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওকে নিয়ে ভিডিও করছিল তখন ও লাল করে যোগাযোগ করলো, ও কেন পাত্তা দিল? তার মানে ও চাইছিল যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এগেনস্টে ও মারুর হয়ে ভিডিও করবে, বুঝতে পেরেছে? এবং 2-1টা করেও ছিল। তারপরে আবার মারু আর ম্যান্ডুর পাল্লা যখন মাপা হলো, আর হোয়াট ইজ হোয়াট যখন অনেক কিছু হলো, তখন আবার ম্যান্ডির দিকে গেল। তো ব্লগাররা মানে আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ইউটিলাইজ করা ছাড়া আমাদের সঙ্গে সখ্যতা এমনি করবে? খেয়ে দিয়ে কাজ নেই, ওরা ওদের স্বার্থের জন্যই করে, এটা তো বুঝতে হবে। তো বুঝলাম যে সেইবারেও বুঝতে পারেনি, ইমোশনাল ফুল হয়েছে। তো তারপরে ওর বাড়িতে হঠাৎ করে তুই লাল করতে করতে গেলি কেন ভাই বলতো, এই কথাটা আমাকে বল। বুঝলাম যে মারু লাল করতে করতে দুবার এসেছে, তা তুই কেন ওর বাড়িতে লাল করতে করতে চলে গেলি? ওরা তো এক্সপেক্টই করেনি যে তুই যাবি,
ভালোবাসা। তা তোরও সেখানে কোনো না কোনো স্বার্থ ছিল। ওইসব ভালোবাসা বেকার, ইউটিউবে বেকার কথা, এগুলো বেকার কথা। ভালোবাসার জন্য নিঃস্বার্থ হতে হয়। তো এখানে বড় বড় ব্লগার দেখে, মানে যেসব ব্লগারদের নিয়ে কন্টেন্ট হবে তাদের সঙ্গেই তোর ভালোবাসা হয়, সেগুলো নিঃস্বার্থ। যা খুশি বোঝালেই হবে। আজকের আমি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমার সঙ্গে লাল করতে করতে একবার ভাব করলো, দুবার ভাব করলো, তারপরে আমি বুঝতে পারছি ওর যখন কাজ ফুরিয়ে যায় তখন কাজ ফুটলে পাজি এরকম একটা করছে, মানে আমাকে আর পাত্তা দিচ্ছে না। তাহলে ভাই কেন, কিসের জন্য? তারপরে আমি তার সঙ্গে আবার সখ্যতা করবো, এবং শুধু সখ্যতা নয়, যখন ছমছমিয়া ওই বরাহনন্দন বললো তখন কি বললো, আমার কাছে ক্ষমা চাইছে। কেন তোর কাছে ক্ষমা চাইলেই হয়ে যাবে? যেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের উদ্দেশ্যে বলেছে তার কাছে তো ক্ষমা চাইতে হবে, বা আপামর কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সামনে ভিডিও করতে হবে, তোর কাছে করলে তো হবে না। তুই ওর উপযাজক হয়ে তখন বলতেলি না আমার কাছে ক্ষমা চেয়েছে, তার মানে আবার লাল করতে করতে এলো, আর তুইও সেই ব্যাপারে লাল করতে করতে চলে গেলি। আচ্ছা, তারপরে কি হলো? তারপরে হচ্ছে এই যে যখন মারুর সঙ্গে এই নেগেটিভ ভিডিও উঠছে, তার মধ্যে মারুর সঙ্গেও যোগাযোগ, মারুর মায়ের সঙ্গেও যোগাযোগ, কী স্বার্থে? মারুর মায়ের সঙ্গেও যোগাযোগ কী স্বার্থে? মারুর সঙ্গে যোগাযোগ কী স্বার্থে? আমি মেনে নিলাম ওরাই নয় তোকে প্রথম ফোন করেছে, তোর কি ইন্টারেস্ট আছে? তাহলে সেই জায়গায় তুই তাদের সঙ্গে বলি, তারপরে আবার শুরু করলি যে না ওদের কথা হয়, আমি মধ্যখানে কনফারেন্স করে দিয়েছি। তারপরে আবার শুরু করলি না ওদের কথা নেই, মায়ের খোঁজই নেয় না মারুক, নিজেদের মধ্যে মনোমালিন্য হচ্ছে, সেই নিয়ে আবার কন্ট্রোভার্সি শুরু করলি। এগুলো সবই তো ভিতরের খবর। তো ভিতরের খবর বলে বলে এমন অভ্যেস হয়ে গেছে শুধু ভিতরের খবর জানা। এখন বলছে আমি কি জানতাম আমার সঙ্গে কি যোগাযোগ রেখেছে? কারণ তুই ভিডিও দেখে ভিডিও করে, জানা জানের কি আছে? তুই কোথায় দেখেছিস রিং নাইন নিয়ে পালাচ্ছে? তাহলে সেখানে যদি ভুল কথা বলিস তাহলে তোকে এসে উত্তর দেবে না? তোকে ঠোকার তো ব্যাপার নেই। তুই ওকে নিয়ে কন্ট্রোভার্সি করে ভুল তথ্য দিচ্ছিস মানুষকে, তখন ওকে তো রেকটিফাই করতেই হবে। তাই জন্য এসে বলেছে কথাটা। হ্যাঁ, আর এবার যদি বলি সেটা কিসের জন্য বলেছে, শুধু ওইটার জন্য বলেছে না, অবশ্যই কন্ট্রোভার্সির জন্যই বলেছে। ওর ভিডিওটা যদি লোকে দেখতে যায় তার জন্যই করেছে, তার জন্যই তো ক্ল্যারিফাই করে, তার জন্যই তো ওরকম টাইটেল দেয়, তার জন্যই তো ওরকম থাম্বনেল দেয়। কারণ ওরাও তো মরিয়া হয়ে গেছে ওদের চ্যানেলটাকে গ্রো করানোর জন্য, কারণ শুয়ে পড়েছে, ভিউজ একেবারে তলানিতে নেমে গেছে। যেই মানে অহং নিয়ে ঘুরছিল যে আমি কেউকেটা হয়ে গেছি, লাখ লাখ ভিউজ হচ্ছে, সেটা তো হচ্ছে না। ছমছমিয়া ওই জন্য মানে আপ উঠ পাহাড় কি নিচে হয়ে গেছে, মারুও হয়েছে। তো মারু দেখছে এরকম একটা সুযোগ আছে, তো যে আমাকে নিয়ে ভুলভাল বলেছে, তাহলে আমি এই জিনিসটাকে নিয়েই একটা ভিডিও করে দিই, তাহলেই হবে। তার জন্যই ওই টাইটেল থাম্বনেল দিয়ে এরকমভাবে খেলেছে। তো সেটা তো অবশ্যই মারু তো চায় যে ওকে নিয়ে কন্টেন্ট হোক, মারু তো চায় কন্ট্রোভার্সি হোক, কারণ ও বুঝে গেছে কন্ট্রোভার্সি ছাড়া ওর গতি নেই। ওরও চ্যানেলে কন্ট্রোভার্সি দেখাতে হবে, কন্ট্রোভার্সি ছাড়া গতি নেই। তাই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে তো আহ্বান করবে, আর যেখানে সে একটা পয়েন্ট পেয়ে গেছে, ভাইটাল পয়েন্ট, যে তুই ভুলভাল বলেছিস, তাহলে ছাড়ে, এটাই তো স্বাভাবিক। এবার বলি আমাকে খোঁচা না মারলে হবে না, তুই ভুলভাল তথ্য দিয়েছিস তাই তোকে খোঁচা মেরেছে, ভুলভাল তথ্য না দিলে খোঁচা মারার কিছু ছিল না। তো যাই হোক, এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আচ্ছা, বাই দা ওয়ে, আমাকে একজন লিখেছে যে আমার কমেন্ট বক্সের কমেন্ট পড়ে ভিডিও করতে, মানে আমি যে খোকাকে নিয়ে ভিডিও করেছি সেখানে যে কমেন্ট বক্সে কমেন্টগুলো এসেছে সেগুলোর কথা বলছেন, যে সেগুলো নিয়ে একটা ভিডিও করতে। আমি বুঝতে পারিনি আপনার বক্তব্য, যদি সেটা বলেন তাহলে প্লিজ এই ভিডিওটা যদি দেখেন আমাকে জানাবেন যে আপনি কি বলছেন, কি কমেন্ট বক্স নিয়ে ভিডিও করতে, মানে আমার কমেন্ট বক্স নিয়ে ভিডিও করতে, মানে যা যা কমেন্ট ওই খোকার এতে এসেছে, মানে খোকার ভিডিওটার নিচে এসেছে সেই কমেন্টগুলো পড়ে, সেগুলো তো মোটামুটি সবাই জানে। তাও ঠিক আছে, আপনারা যদি চান, অনেকে যদি চান, যদি ভোট বেশি হয় যে কমেন্ট পড়ে পড়ে ভিডিও করতে, তাহলে ডেফিনেটলি করব। তো যারা যারা ইন্টারেস্টেড কমেন্ট পড়ে ভিডিও করানোর জন্য তারা লিখবে, আমি তাহলে ভিডিওটা করে রাখবো, কালকে সকালবেলা দেবো। টাটা।